ফিরে এলাম বিরতির পরে। ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য। দূরপাঠে চলছে কোর্স শীতের পিঠা তৈরি। ফিরে যাচ্ছি আজকের ক্লাসে। আমরা বিরতিতে যাবার আগে ডিম দিয়ে আসলে ময়ানটা করছিলাম। আমাদের ময়ানটা নিশ্চয়ই হয়ে গেছে। হ্যাঁ, ময়ানটা হয়ে গেছে। আমরা এখন পিঠাটা ডিজাইনটা করা হবে। ডিজাইন করার জন্য আমরা চামিচ ব্যবহার করছি। নরমালি পিঠাটা ডিজাইন করার জন্য আমরা একটু লিজার কাছে শুনে নেই যে লিজারা কিভাবে করে, তারপরে আমি তো বলেই দিব। আচ্ছা, আমরা একটা সাধারণ চামিচ নিব, নিয়ে হাত গোল রুটির মতন করে গোল করে নিব। আচ্ছা, নিয়ে হাতের আকারে যে ইচ্ছা মতন, এটা যার যার ইচ্ছা মতন করে ডিজাইন করবে। আমরা চামিচের যে হাতলের অংশটা সেটা নিয়ে দিয়ে ডিজাইন করে নিচ্ছি। জি, যেহেতু ডিম, তেল, সিদ্ধ আটার মিশ্রণ, খুব সহজে ডিজাইন তৈরি হয়ে যাচ্ছে। আসলে এই ডিজাইনগুলো যার যেরকম মানে যে যতটা নিখুঁত ভাবে করতে পারে তার উপরেই নির্ভর করে। তবে এই যেহেতু এটা রসগজা পিঠা শিরার ভিতরে যাবে, খুব সূক্ষ্ম ডিজাইন হবে না, একটু মোটা টাইপের ডিজাইনটা করতে হবে। তাহলে ডিজাইনটা মানে পিঠাটা ভেজার পরে দেখতেও ভালো লাগবে এবং ভাঙবে না। আর সূক্ষ্ম ডিজাইন করলে না ওই ডিজাইনটা মিলে যাবে। যেহেতু পিঠার ভিতরে ডিম আছে, ফুলে উঠবে, তখন কিন্তু মিলে যাবে ডিজাইনটা। বিভিন্ন শেপ করে করা যায়। এটার ব্যাপারে সাজক পাওয়া যায় বাজারে, সেটা দিয়েও অনেক সহজে করতে পারবে। এটা অনেকটা পাতার শেপে আমরা তৈরি করছি। জি, আমরা এই ডিজাইনটাকে পিঠার দুটো পাশেই করব না এক পাশে করব? একটা পাশে করব। আচ্ছা। এবং দর্শক, আমরা কিন্তু এই পিঠাগুলো যখন ভাজবো খুব লক্ষ্য রাখতে হবে, আমরা বেশি জালে ভাজবো না এবং খুব গরম তেলে ছাড়বো না। খুব গরম তেলে এবং বেশি জালে ভাজলে কিন্তু পিঠাগুলো ভিজবে না। এই জিনিসটা কিন্তু আমাদের সব সময় লক্ষ্য রাখতে হবে। সেক্ষেত্রে উপরের অংশে খুব দ্রুত রং চলে আসবে, ভাজা রং চলে আসবে, কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে বা শক্ত থেকে যাবে। আরো একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, আমরা যদি একটু সাদা টাইপের করে ভাজি, সেক্ষেত্রে পিঠাটা যখন ভেজাবার পরে পিঠাটা আরো বেশি সাদা হয়ে যাবে দেখতে। এই জন্য একটু ডিপ ব্রাউন করে আমরা ভাজবো। যখন চিনি শিরার ভিতরে আমরা পিঠাটা ভিজাবো, তখন ভেজার পরে হালকা গোল্ডেন একটা কালার থাকবে ডিপ ব্রাউন করে ভাজলে। আর যদি আমি লাইট ব্রাউন করে ভাজি, তাহলে তো ওটা আরো দেখতে সাদা সাদা, ওই পিঠাটা খেতে ভালো লাগবে না। যেটা দেখতে ভালো লাগে না, ওটা কিন্তু খেতেও ভালো লাগে না। এবং এই পিঠার পুরুত্বটা কিন্তু একটু বেশ উঁচু নেওয়া হচ্ছে, প্রায় 1.5 ইঞ্চির মতো পুরুত্ব নেওয়া হচ্ছে, পাতলা করে না। পাতলা নিলে কিন্তু ভেঙে যাবে। ভেজার পরে পিঠাটা আরেকটু নরম হয়ে যাবে। তার মানে যারা পিঠা তৈরি করবে তারা তাদের নিজেদের ইচ্ছে মতো ডিজাইন তৈরি করতে পারবে। চলে আসে। আমাদের মোটামুটি ভাবে পিঠা কেমন করে তৈরি করতে হয় সেটা হয়ে গেছে, রসগজা পিঠা। এভাবে আমরা পিঠাটা তৈরি করে বা ভাজবো, ভাজার পরে আমরা চিনির শিরাতে দিব এবং চিনির শিরাতে ভিজতে 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগবে। দর্শক, এই পিঠাটাকে ভাজা এবং শিরায় দেওয়ার পরে কি রকম অবস্থা আমরা সেটা একটু দেখে নিব। আমরা যখন পিঠাটা ভাজবো তখন কিন্তু এরকম কালার করে আমরা ভেজে তুলবো। এই পিঠাটা আমি যখন শিরায় ভিজাবো তখন কিন্তু পিঠাটা এরকম হবে। বাহ, আমরা একটা পিঠা তুলে শিক্ষার্থীদেরকে দেখানোর চেষ্টা করছি। এরকম হবে, কালারটা সুন্দর থাকতে হবে। এখানে এই যে আমি একটু হালকা করেও ভাজা আছে, দেখেন এটার থেকে আগেরটা দেখতে বেশি সুন্দর না? এটা আমার আপনি যেটা বলছিলেন ভাজার সময় হয়তো একটু লাইট ব্রাউন ছিল, ভেজানোর পরে আরেকটু লাইট হয়ে গেছে। ভেজার পরে আরেকটু লাইট হয়ে গেছে। তো আমরা যখন করব একটু ডিপ ব্রাউন করে করব। ডিপ ব্রাউন করে করলে সেটা দেখতে ভালো লাগবে। এবং এই পিঠাটা আমরা একটু দর্শকদের দেখাই। এটা কাটার পরে ভিতরটা কিন্তু পুরোটা সফট, একটা নরম মিষ্টির মতো এবং খেতেও খুবই মজার। শিক্ষার্থীরা আমাদের সঙ্গে যারা আছেন তারা নিশ্চয়ই বাসায় তৈরি করবেন, চেষ্টা করবেন। আমরা এতক্ষণ রসগজা পিঠা দেখলাম, যেটা হচ্ছে পিরোজপুর অঞ্চলের রসগজা পিঠা।
এরপরে আমরা চলে যাব যেটা হচ্ছে জামাই পিঠা বা বস্তা পিঠা বলা হচ্ছে, আমরা জামাই পিঠা তৈরিতে চলে যাব। জামাই পিঠা তৈরি করার জন্য আমাদের যা যা লাগবে, আমরা ময়দা নিব, একদম ময়দার সঙ্গে আমি শুধু লবণ আর পানি দিয়ে ময়দাটাকে মিশ্রণ করে নিব। আমরা 2টা পিঠা করতে পারি, এই পরিমাণে নেই ময়দা। নরমালি আমি যদি 1 কাপ ময়দা নেই, 1 কাপ ময়দা দিয়ে আমি 6টা পিঠা করতে পারবো। 1 কাপ ময়দা, 1 কাপ ময়দায় আমি 6টা পিঠা করতে পারবো। তো আমি এখানে 2টা পিঠার পরিমাণে ময়দা নিয়ে নিলাম, সঙ্গে যাবে লবণ আর পানি দিয়ে আমি মেখে নিব। আমরা যখন পানি দিয়ে মাখবো দর্শক, তখন কিন্তু আমাদের একবারে সব পানিটা ঢেলে দিব না, আমি অল্প অল্প করে পানি ঢেলে নিব এবং মাখার সময় খুব আলতো করে মাখতে হবে। আমি যদি খুব শক্ত করে মাখি তাহলে কিন্তু কাইটা শক্ত হয়ে যাবে, ওই পিঠাটা দেখতে ভালো হবে না, বা আমি তৈরি করার সময় ওটাকে আমি বেলতে খুব কষ্ট হবে। খুব হালকা করে মেখে নিতে হবে। আমরা রসগজা পিঠার নামের বৈশিষ্ট্য হয়তো নাম দেখে বোঝা যাচ্ছে যে রসে ভেজাতে হয়, বা পিরোজপুরের মেয়ে আছেন আমাদের সঙ্গে, জামাই পিঠা বলবার কোনো বিশেষ কারণ আছে কি? হ্যাঁ, এটার বিশেষ কারণ হচ্ছে বস্তাটা বাদলে যেমন দেখা যায়, এটা ওইভাবে দেখা যায়। গ্রামের কিছু লোকজন এটাকে আঞ্চলিক ভাষায় বস্তা পিঠা বলে। এটা সুন্দর একটা নাম আছে, সেটা হচ্ছে জামাইকুলি। আচ্ছা, এটা জামাই, নতুন জামাই আসলে তাকে এই পিঠা দিয়ে আপ্যায়ন করা হয়, দেওয়া হয়, একটু বেশ দেখতে সুন্দর। আচ্ছা, একই অঞ্চলের একই পিঠা কিন্তু 2 রকমের নাম। আর এখন আমাদের আসলে এমন হয়ে গেছে কম্পিটিশন, আচ্ছা উনি জামাই পিঠা পারে, বস্তা পিঠা পারে, তাহলে বস্তা পিঠাটা কি, জামাই পিঠা আসলে কিন্তু একই জিনিস, কিন্তু আমরা খুব ইয়াতে ভুগি যে আসলে আমি পারি না, তাহলে কি হবে, কিভাবে শিখবো। কিন্তু দেখা যায় একই পিঠা বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে পরিচিত পায়। আমরা এই জামাই পিঠা যেটা করব, জামাই পিঠা করার জন্য আমি ময়দাটাকে মেখে নিলাম। ময়দাটাকে মেখে নেওয়ার পরে এটার ভিতরে আরেকটা পুর দিতে হবে। সেই পুরটা আমরা কিভাবে তৈরি করব, আমরা বাটা নারকেল নিব। এখানে দর্শক আমার হাতে বাটা নারকেল আছে। এই বাটা নারকেলটাকে চিনি দিয়ে জাল করে নিতে হবে। চিনি দিয়ে আমি যদি 1 কাপ নারকেল নেই, সেটার ভিতরে আমি 1/4 কাপ চিনি নিব। এটার ভিতরে কিন্তু কোনো গুড় যাবে না। আমি চাইলে একটা এলাচ দিয়ে দিতে পারি গুঁড়া করে। এলাচ, চিনি এবং নারকেল, আমি 1 কাপ নারকেল বাটার সঙ্গে 250 গ্রাম চিনি, সম পরিমাণে না, মিষ্টিটা একটু হালকা মিষ্টি হবে। এটা দিয়ে আমি এরকম করে পুরটা তৈরি করে নিব। আচ্ছা, এবং সঙ্গে চাইলে একটা এলাচ গুঁড়া দিয়ে দেব। হ্যাঁ, সঙ্গে চাইলে আমরা এলাচ গুঁড়া দিয়ে দিতে পারি। পুরটা তৈরি করে নেওয়ার পরে আমরা পিঠাটা তৈরি করব। তার মানে আমাদের জামাই পিঠা তৈরি করার জন্য লবণ, পানি, ময়দা মিশ্রণ আর হচ্ছে নারকেলের পুর। তারপরে আমরা এটাকে ডুবো তেলে ভাজবো। ডুবো তেলে ভাজার সময় কিন্তু প্রত্যেকটা পিঠা আমি যে নিয়মটা বলেছি এই নিয়মটাই ফলো করতে হবে, যে মিডিয়াম আঁচে ভাজতে হবে, খুব আঁচ বাড়াবো না। এবং ব্রাউন কালার করে ভাজার পরে এটাকে আবার আমরা চিনির শিরায় দিতে হবে, এবং সেটা গরম থাকতে হবে না, ওটা আবার পাতলা চিনির শিরা না, ঘন চিনির শিরাতে দিয়ে আঠালো চিনির শিরা করতে হবে, যেটার ভিতর দিয়ে আমরা উঠিয়ে ফেলবো। আচ্ছা, আমরা জামাই পিঠার ক্ষেত্রে শিরার মধ্যে ভিজিয়ে রাখবো না। আচ্ছা, আমরা পিঠাটা তৈরি দেখি মৌসুমীর কাছে। এবং এই ঘন শিরা তৈরির প্রক্রিয়াটাও কি আগের শিরার মতো? এই ঘন শিরা তৈরির প্রক্রিয়াটা আমি বলে দেই। পিঠাটা রুটিটা বেলতে বেলতে আমি বলে দিচ্ছি দর্শক। আমরা যদি এখানে 1 কাপ চিনি নেই, 1 কাপ চিনির মধ্যে আমি 1/2 কাপ পানি নিব। 1/2 কাপ পানি আর 1 কাপ চিনি জাল করে আঠালো একটা শিরা হবে, যেটা আমি হাতে ধরলে একটা আঁশের মতো আসবে। তখন আমি ওই শিরাটাকে নামিয়ে নেব এবং গরম অবস্থায় আমি পিঠাটা দিয়ে উঠিয়ে নিব। আমি যদি শিরাটা ঠান্ডা করি তাহলে চিনিটা জমে যাবে। আচ্ছা, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। তার মানে আমরা শিরার ভিতরে পিঠাটা দিয়েই উঠিয়ে নিব এবং শিরাটা গরম থাকতে হবে। যদি ঠান্ডা হয়ে যায় শিরাটা, তাহলে আমাদের পিঠাটা ভিতরে চিনি জমে যাবে। আচ্ছা আচ্ছা, আমরা জামাই পিঠার জন্য রুটির মতো বেলে নিতে হচ্ছে, রুটি করে নিব। আচ্ছা,
গোল করে রুটি তৈরি করে নিতে হবে জামাই পিঠা তৈরি করার জন্য। এবং এটা হতে হবে খুবই পাতলা। আচ্ছা, দেখি খুব পাতলা করে রুটির মতো করে গোল করে বেশ বড় মিডিয়াম, একদম খুব বড় না আবার ছোটও না, মিডিয়াম সাইজের একটা রুটি করে নিব আমরা। আচ্ছা আচ্ছা, এবং রুটিটা সুন্দর গোল করে বেলতে পারলে ভালো। যেহেতু আমাদের কাঁচা ময়দা যাচ্ছে, এখানে সিদ্ধ করা ময়দা না, তেলের ভিতরে দিলে কিন্তু এটার উপরে একটা ছোট ছোট বাবলের মতো হবে। বাবলটা এই জন্য আমরা খুব গরম তেলে দিলে বাবলটা খুব দ্রুত হয়ে যাবে, মিডিয়াম তেলের মধ্যে দিলে কিন্তু বাবলটা কম হবে। আচ্ছা আচ্ছা, পিঠাটা তখন মসৃণ হবে দেখতে। শেষ করে দাও। এরকম আমরা একটা পাতলা রুটি করে নিব। এর ভিতরে এই যে নারকেলের পুরটা আছে, এটা গোল করে রুটিটার মাঝখানে দিয়ে দিব। আচ্ছা, আমরা এইটার প্রক্রিয়াটা দেখব জামাই পিঠা তৈরি। তবে আমাদের সঙ্গে একজন শিক্ষার্থী আছেন, আমরা ফোনটি নিয়ে আসতে চাই। হ্যালো শিক্ষার্থী, কে বলছেন? আসসালামু আলাইকুম, আমার নাম রাখি। জি, পরে করো। হ্যালো। হ্যালো, হ্যাঁ রাখি, আমরা শুনতে পাচ্ছি। আপনাকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা, স্বাগত আমাদের অনুষ্ঠানে। আপনার প্রশ্নটি করুন। আপনাকে শুভেচ্ছা এবং সকলকে শুভেচ্ছা। ধন্যবাদ। আমি প্রশ্ন করতে চাচ্ছি যে নারকেল আর চিনিটা কি ভেজে নেওয়া হয়েছে? আচ্ছা, ধন্যবাদ রাখি, আমরা আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। নারকেল এবং এই চিনিটা আমরা নারকেল চিনিটাকে একসঙ্গে মিক্সড করে এটাকে হালুয়ার মতো করে নিয়েছি। খুব শক্তও না আবার খুব নরমও না। আমি আলাদা করে নারকেলটাকে ভাজিনি, দুইটাকে একসঙ্গে মিলিয়ে হালুয়ার মতো করে নিয়েছি। আমরা কি এক্ষেত্রে কোনো তেল ব্যবহার না, একদমই শুধু নারকেল পাত্রের উপরে নারকেল এবং চিনি দিয়ে। আচ্ছা, আমাদের শিক্ষার্থী যিনি আমাদেরকে ফোন করেছিলেন উনি প্রশ্ন উত্তর পেয়ে গেছেন। আমরা এখন এই জামাই পিঠা কেমন করে পুর সহ ভাজ করব? আচ্ছা, এটাকে হাতের মাঝে, এটাকে কিন্তু অন্য অন্য কিছু কিছু জায়গায় এটাকে কুচি পিঠা বলে। আচ্ছা, কারণ এটা কুচির টাইপের করতে হয়। আচ্ছা, তার মানে আমরা পুরটার মুখ আটকে দিচ্ছি, ময়দাটা রুটিটা একটু কুচি কুচি করে নিয়ে এভাবে করে এটাকে খুব টাইট করে দিতে হবে। আচ্ছা, যেন ভাজবার সময় খুলে না যায়। বাহ। যখন আমরা তেলে দিব এটাকে এভাবে করে দিতে হবে। আচ্ছা, আমরা যখন তেলে দিব তখন মুখের অংশটা আসলে তেলে আগে দিতে হবে। জি। আমরা আরেকটা পিঠা দেখে নিই। শিক্ষার্থীরা যদি কেউ মুখটা কেমন করে বাঁধতে হবে এটা মিস করে থাকে তাহলে তাদের জন্য বুঝতে সুবিধা হবে। শিক্ষার্থীরা আমরা আরেকটা পিঠা দেখে নিচ্ছি। এবং মজার বিষয় যেটা মনে হলো, পিঠাটা পুর আটকানোর পদ্ধতিটা একটু আলাদা। জি, পিঠাটা যখন কুচিটা করা হচ্ছে, কুচির উপরটা কিন্তু খোলা থাকবে। জাস্ট কুচির মানে শুরুটা যেখানে, অর্থাৎ বস্তার মুখটা যেখানে গেট দিতে হয় ওই জায়গাটাকে শক্ত করে দিতে হয়, অর্থাৎ হাতের চেপে একটু একটার সঙ্গে আরেকটা লাগিয়ে দিতে হয়। যদি লাগিয়ে না দেই তাহলে তেলের ভিতরে যখন দিব তখন পুরটা বের হয়ে আসবে এবং পিঠার ডিজাইনটা আর থাকবে না। আর আমার মনে হয় এটাকে বস্তা পিঠা বলার আরেকটা কারণ আছে, বস্তাটাকে বাঁধলে মনে হয় এরকমই লাগে, যার কারণে এটাকে বস্তা পিঠা বলা হচ্ছে, যে বস্তার ভিতরে অনেক কিছু রেখে বেঁধে দেওয়া হচ্ছে। তবে নিঃসন্দেহে এই বস্তা ভীষণ শৈল্পিক পদ্ধতিতে বন্ধ করা হচ্ছে, আটকানো হচ্ছে। এবং আমি এখানে যখন মৌসুমী দেখাচ্ছে, আমরা এখানে কিন্তু একটু চাপ দিয়ে দিতে হবে। হাতে যদি চাপ দিয়ে যখন না দিব তাহলে কিন্তু দর্শক আপনারা তেলে যখন ছাড়বেন তখন কিন্তু খুলে যাবে। আর ভাজার কিন্তু আরেকটা নিয়ম মৌসুমী বলে দিল, যে এভাবে তেলে ছাড়তে হবে। আমরা যদি এভাবে তেলে না ছাড়ি তাহলে খুলে যেতে পারে মুখটা। এই যে শিক্ষার্থীরা নিশ্চয়ই কুচি দেওয়ার পদ্ধতিটা একবার দেখে নিলেন। ঘুরিয়ে চেপে দিতে হবে। আচ্ছা, মানে পুরটা যেখানে শেষ হচ্ছে সেই জায়গাটা আমরা একটু শক্ত করে চেপে দিচ্ছি। হ্যাঁ, চেপে ফুলের মতন করে এটাকে খুলে ফেলবো। মুখটা ছড়িয়ে দিচ্ছি।
দেখতে পাচ্ছি আমরা একটা ফুলের টাইপের হয়ে গেছে। এবং যখন তেলে দিব এটাকে তখন উল্টে দিব। উল্টে দেব এটাকে। চলে আসো। দর্শক, আমরা যখন তেলের ভিতরে ছাড়বো এভাবে ছাড়বো, আমরা প্রতিটা পিঠাই কিন্তু এভাবে করে আমাকে তেলে ছাড়তে হবে। আমি তেলে কিন্তু এভাবে ছাড়বো না, এভাবে যদি ছাড়ি তাহলে নিচের থেকে তেলটা গরম হয়ে উপরটাকে মুখটা খুলে দিবে। সেজন্য আমরা এভাবে ছাড়লে মুখটা আটকিয়ে রাখবে। এভাবে আমরা যখন এই পাঁচটা হয়ে গেল তখন কি আমরা আবার উল্টে নিব। আমরা 5 মিনিট যাওয়ার পরেই কিন্তু শক্ত হয়ে যাবে, আর তখন পুরটা বের হয়ে যাওয়ার কোনো ভয় থাকবে না। 5 মিনিট আমরা অপেক্ষা করব যাতে হালকা একটা কালার আসে, তখন আমরা নেড়ে দিব। যেহেতু মুখটা একটু ছড়ানো এবং তেলটাও একটু গরম থাকবে, ছাড়বার কি কোনো বিশেষ পদ্ধতি আছে? আস্তে করে ছেড়ে দিতে হবে, একটু সাবধানতা অবলম্বন করতে হবে যে গরম তেলটা যাতে গায়ে না লেগে যায়। তবে যদি কেউ, আমরা সাধারণত যেটা জানি কড়াইয়ের গা ঘেঁষে যে কোনো কিছু ছাড়লে আমাদের গায়ে ছিটবার সম্ভাবনা কম থাকে। সেটা আমি বলছি, যদি কেউ একদমই নতুন হয় সেক্ষেত্রে আমরা যদি এটাকে কড়াই নেই এবং এটার ভিতরে তেল আছে, আমি আস্তে করে এভাবে ছেড়ে দিব সাইড থেকে, তখন আমি চামচ দিয়ে বা খুন্তি দিয়ে কাঠি দিয়ে আমি আস্তে তেলের ভিতরে দিয়ে দিব। যদি সেটাও কেউ না পারে দর্শক, তাহলে আমরা যে ভাজার যে চামচটা থাকবে সেই চামচের উপরে এরকম করে পিঠাটা দিয়ে আস্তে তেলের ভিতরে এভাবে ছেড়ে দিব, তখন কিন্তু গায়ে লাগার কোনো সম্ভাবনা থাকবে না এবং ভাজবার পদ্ধতিটাও ঠিক থাকবে। এবং এইভাবে ছাড়াটাই বেটার, তাহলে রিস্কটা কম থাকে। আর অনেকে করে কি এভাবে দিয়ে দেয়, এভাবে দিয়ে দিলে তখন হাতের ভিতরে চলে আসে, সম্ভাবনা আছে ছিটেও গায়ে লাগার সম্ভাবনা থাকে। এরপরে আমরা তৈরি করব পাটিসাপটা পিঠা। আমাদের সময় কি খুব বেশি আছে? আমরা খুব সংক্ষেপে, হ্যাঁ, আমরা পাটিসাপটা পিঠা আসলে তৈরি করা, আমাদের হাতে আর 2-3 মিনিটের মতো সময় আছে। আমরা বিশেষ করে আমি যেহেতু পিঠা নিয়ে কাজ করি, আমি পিরোজপুরের যে পাটিসাপটার বৈশিষ্ট্য যেটা পেয়েছি, আমরা পাটিসাপটা পিঠাতে যাবার আগে আমাদের জামাই পিঠাটা ভাজার পরে আসলে কি রকম হবে যদি দর্শকদের একটু দেখিয়ে দিই। জি, আমরা জামাই পিঠাটা ভাজার পরে আমাদের এরকম হবে। এরকম ভাজার পরে হওয়ার পরে এটাকে আবার ঘন চিনির শিরা যেটা করব, সেই চিনির শিরার ভিতরে দেওয়ার পরে এরকম একটা উপরে একটা গ্লেজ চলে আসবে, চিনির দানা দানাগুলো থাকবে, যেটা আমরা এই এরকম হবে। প্রথমে আমরা এভাবে ভেজে তুলবো, এভাবে ভেজে তোলার পরে আমরা চিনির শিরাতে দেওয়ার পরে এরকম অবস্থায় আসবে। এবং এই পিঠাটা ফ্রিজ ছাড়া বাহিরে 2 থেকে 3 দিন সংরক্ষণ করা যাবে, কোন রকমের প্রিজারভেটিভ দিতে হবে না এটার ভিতরে। আচ্ছা, আরেকটা জিনিস, ঘন শিরার ভিতরে ভেজানো বলে উপরে চিনির একটা দানা দানা চলে আসছে, লেয়ার পড়ে আসছে। আরেকটা জিনিস, হাতে 2-3 মিনিটের মধ্যে সময় আছে। আমি তারপর ওই পিঠাটার জন্য আমাকে বলতেই হবে, আমরা পিঠাটা যখন ভাজা মানে 10-15 মিনিট ভাজা হয়ে যাবে, তারপরে কিন্তু আমরা নাড়তেই থাকবো পিঠাটা। অর্থাৎ আমি এক পাশে ভাজা হবে আবার অপর পাশ ভাজা হবে, সেটার জন্য অপেক্ষা করব না, আমি সারাক্ষণ নাড়তে থাকবো যে পিঠা সব জায়গায় যাতে একই কালার আসে। আর একটা পাশ ভেজে অপর পাশে আমি কালার আনতে গেলে তখন কিন্তু কালারটা আর আসবে না ভালো। আমরা যেটা বলছিলাম যে পিরোজপুর অঞ্চলে পাটিসাপটাটা, যেটা আমরা ঢাকায় যে পাটিসাপটাগুলো করি তার থেকে একটু পার্থক্য। আমরা ঢাকার মিশ্রণের ভিতরে যেটা দেই সেটা হচ্ছে চাউলের গুঁড়া, ময়দা, কর্নফ্লাওয়ার মিক্সড করে নেই, কিন্তু এটার ভিতরে কোনো কর্নফ্লাওয়ার নাই। ময়দার পরিমাণে খুবই কম, তবে কর্নফ্লাওয়ারটা নাই। কর্নফ্লাওয়ারটা দিলে হয় কি একটা নেট নেট ভাব আসে, এবং ওই পিঠাটা শক্ত হয় না। এখানে যেমন এই পিঠাগুলো একটু শক্ত, কিন্তু এটা খেতে অন্য রকমের টেস্ট, কিন্তু ইয়াটা উপরের যে আবরণটা, সেই আবরণটা একটু হালকা শক্ত হয়ে যায়। বা অনেক সময় আমিও গ্রামে যখন পিঠা খেয়েছি তখন কিন্তু পাটিসাপটা পিঠা রাত্রে বানালে সকালে ফেটে যায়, ওই যে চাউলের গুঁড়াটা সরাসরি দেওয়ার কারণে। কিন্তু আমরা যদি একটু কর্নফ্লাওয়ার আর ময়দা মিক্সড করে দেই তখন কিন্তু আর ফেটে যাবে না। আর এটার ভিতরে যে ক্ষীরটা দিতে হবে, দুধটাকে এভাবে আমরা শুকিয়ে নিব। এখানে দুধটাকে শুকিয়ে চিনি দিয়ে মিলিয়ে নিতে হবে। যদি কেউ গুড়ের করতে চান চিনির পরিবর্তে গুড় দিবেন। এতটা শক্ত হতে হবে, এতটা শক্ত যদি না হয় তাহলে আমি পিঠাটা যখন তৈরি করব পিঠাটা ভেজে তোলার সময় ফেটে যাবে। আচ্ছা, এর ভিতরে আমরা শুধু দুধ এবং চিনি দিয়ে ঘন করে নিয়েছি। যদি আমি ব্রাউন কালার করতে চাই সেক্ষেত্রে আমি গুড় দিব। আচ্ছা, এটা হচ্ছে আমাদের পাটিসাপটা করার নিয়ম। তারপরেও আমরা পাটিসাপটার জন্য একটু বলে দেই, 1 কাপ চাউলের গুঁড়ার সঙ্গে আমি 1 কাপ পানি দিব, চিনি দিব আমি
আর মিষ্টিটা আসলে স্বাদ মতো, যে যেরকম খেতে চাই। তারপরে আমি যদি খুব বেশি মিষ্টি না খাই তাহলে 1/4 কাপ চিনি দিয়ে দিব। আমি যদি ব্রাউন কালার করতে চাই তাহলে আমি গুড় মিক্সড করে দিব, 1 চামচ বা 2 চামচ গুড় মিক্সড করে দিব। সামান্য একটু লবণ দিব এবং সঙ্গে একটা ডিম যাবে। তারপরে আমরা খুব ভালো করে এটাকে গোলাটা তৈরি করতে হবে। ভিজা চাউলের গুঁড়া হলে ভালো হয়, আর ভিজা চাউলের গুঁড়া না হলে আমরা চাউলের গুঁড়াটাকে 1 ঘন্টা আগে ভিজিয়ে রাখবো। তাহলে কি হবে, আমি পিঠাটা যখন করব তখন তাওয়ার ভিতরে বা প্যানের ভিতরে লেগে থাকবে না, উঠে আসবে সুন্দরভাবে। আর তাৎক্ষণিকভাবে যদি ভিজিয়ে করা হয় তাহলে দেখা যায় যে পিঠাটা তুলে আসার পরেও তাওয়ার ভিতরে একটা হালকা পাতলা আবরণ থেকে যায়। ওই আবরণটা থাকবে না যদি আমি অনেকক্ষণ আগে ভিজিয়ে নেই। এমনিভাবে আমরা পাটিসাপটা করার নিয়ম, যেহেতু আমরা এখানে লাইভ দেখাতে পারছি না, সেহেতু আমরা পাটিসাপটাটা হচ্ছে গোলাটা তৈরি করে নিব। তৈরি করে নিয়ে আমরা যে কোনো ফ্রাই প্যানের ভিতরে আমরা একটু টিস্যুতে করে তেল নিয়ে মুছে দিব বা কাপড়ে করে তেল মুছে দিয়ে, কোনো বাড়তি তেল থাকবে না, একদম প্যানের ভিতরে মাখানো তেল থাকবে। তার ভিতরে আমরা গোলাটা দিয়ে চারিপাশে ছড়াই দিব। ছড়াই দেওয়ার পরে যখন গোল একটা রুটির মতো হবে এবং সেটা একটু হালকা ভাজা হবে, দেখা যাচ্ছে যে চারিপাশ উঠে আসছে, তখন ওটার ভিতরে আমরা পুরটা দিব। পুরটা দিয়ে আমরা ওটাকে পেঁচিয়ে নিব। এটা যেটা করা হয়েছে পেঁচানো। এখন পেঁচানো পরে তো আসলে লেগে যায় আর খুলে দেখানো যাচ্ছে না, তো পেঁচিয়ে নিয়ে আমরা পিঠাটা ভেজে নিব। আর দর্শক, আপনারা যদি চান যে এটা সুন্দর একটা ফ্লেভার আসবে, সেই ক্ষেত্রে আপনারা ঘি ব্যবহার করতে পারেন অথবা সরিষার তেল। ওই প্যানের ভিতরে আমরা যখন মাখাবো সেটা সরিষার তেলও মাখাতে পারি অথবা ঘিও মাখাতে পারি। ঘি মাখাইলে এক রকমের ফ্লেভার আসবে, সরিষার তেল দিলে অন্য রকমের ফ্লেভার আসবে। আপা, আপনাকে অনেক ধন্যবাদ। বছরের প্রথম দিনে আমাদেরকে খুবই সুন্দর পিরোজপুর এলাকার রসগজা, পাটিসাপটা এবং জামাই পিঠা, এই 3টি পিঠার প্রক্রিয়া দেখানোর জন্য আমরা পিঠার শীতের পিঠা তৈরির পুরো কোর্সে আপনাকে সঙ্গে পাবো এবং সুস্বাদু পিঠা পাবো, সেই আশা রাখছি। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। শিক্ষার্থীরা, আজকের মতো সময় একদমই শেষ, ফিরে যেতে হবে। তবে যাবার আগে মনে করিয়ে দিই, দূরপাঠ প্রচারিত হয় প্রতি রবি থেকে বুধবার বিকেল 5টায়। এই একই অনুষ্ঠানটি পুনঃপ্রচার করা হয় সকাল 5:30 অনুষ্ঠান সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে আমাদেরকে চিঠি লিখতে পারেন। চিঠি লিখবার ঠিকানা: প্রযোজক দূরপাঠ, দেশ টিভি, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, 42 শহীদ সাংবাদিক সেলিনা পারভিন সড়ক, মালিবাগ, ঢাকা 1217। আমাদের ইমেল আইডি durpat@desh.tv। নতুন বছর আপনার জীবন অনেক অনেক সফলতা, সমৃদ্ধি এবং সুখ নিয়ে আসুক, সেই আশা ব্যক্ত করে আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ রইল। দেশকে ভালোবাসবেন, আপনার অষ্টপ্রহরের সঙ্গী দেশ টিভির সঙ্গেই থাকবেন।